হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মেয়ে, কে তুমি? আমার গাড়ির পেছনে কি করছো? নিজের বউকে এই মেয়ে মেয়ে বললে মানুষ কি ভাববে? আর হাজবেন্ডের গাড়িতে ওয়াইফ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওয়াইফ মানে? এই মেয়ে, তুমি জানো আমি কে? জানি তো, আপনি আমার হাজবেন্ড। এইবার বিরক্তিতে কপাল ভাঁজ হয়ে আসে এই শহরের ইয়াং বিজনেসম্যান প্রান্তিক চৌধুরীর। প্রান্তিক অফিস থেকে মিটিং সেরে বাসায় ফিরছিল। বাসার মেইন গেটের গার্ডরা গেট খুলে ধরতেই সামনের আয়না দিয়ে গাড়ির পেছনের সিটে চোখ যায় তার। দেখে একটা মেয়ে জানালার বাইরে মাথা রেখে বসে আছে, খোলা চুলগুলো তার হাওয়ায় উঠছে। থমকালো সে, অবাক দৃষ্টি নিবন্ধ করে একবার আয়নায় তাকায়, আরেকবার গাড়ির পেছনের সিটে। তড়িঘড়ি করে গাড়ির ব্রেক কষে সে। ব্যাস, হয়ে গেল। গাড়ি থেকে নেমে মেয়েটিকে প্রশ্ন করা শুরু হয়ে গেল তার। প্রান্তিক গম্ভীর কণ্ঠে অচেনা মেয়েটিকে ধমকের স্বরে বলল, এই মেয়ে, বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি। মেয়েটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। পরনে তার নীল রঙের টপস আর জিন্স। প্রান্তিক এক পলক পা থেকে মাথা অবধি মেয়েটিকে দেখে গম্ভীর মুখে বলল, নাম কি তোমার? কার? আমার। প্রান্তিক দাঁতে দাঁত চেপে বলল, এইখানে কি তুমি ছাড়া আর কেউ আছে? অর্ষা। আহিয়া মুস্কান অর্ষা আমার নাম। সারা বাড়ি থমথমে পরিবেশ বিরাজ করছে। নীরবতা ভেঙে মিসেস মীরা বললেন, ছোট, তুই শান্ত হ। অর্ষাকে খুঁজে বের করার জন্য তো লোক পাঠানো হয়েছে। ফ্লোর থেকে নজর সরায় মির্জা, বাড়ির ছোট বউ নিশিতা মির্জা, যার ভয়ে তটস্থ হয়ে থাকে এই বাড়ির সবাই। স্বামী এরশাদ মির্জা চলে যাওয়ার পর এই পরিবার ব্যবসা সব তিনিই দেখাশোনা করেন। চুলগুলো ছোট ছোট, সব সময় চোখে পড়ে থাকেন সাদা ফ্রেমে চশমা। হাতের ঘড়ি থেকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, 24 আওয়ার্সের মধ্যে আমি আমার মেয়েকে আমার সামনে দেখতে চাই। অনলি 24 আওয়ার্স। কথাটি বলে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে উপরতলায় ওঠেন। আফরা? মায়ের কঠিন কণ্ঠে নিজের নাম শুনে ঘাবড়ে যায় আফরা। আমতামতা করে মা কিছু বলার আগেই মাকে বলল, আমি সত্যিই জানি না মা, অর্ষা কোথায়? মিসেস মীরা মির্জা মেয়ে আফরাকে পরখ করে দেখলেন এক পলক। না, মেয়ে তার মিথ্যে বলছে না। তাহলে অর্ষা গেল কোথায়? আজ বাদে কাল বিয়ে, অথচ মনে মনে কথাগুলো ভাবতেই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি। এই মেয়ে, তুমি প্রান্তিককে হাজব্যান্ড হাজব্যান্ড বলছো কেন? কে তুমি? সদর দরজার ভেতরে প্রবেশ করতেই 20 থেকে 21 বছরের একটি মেয়ে প্রশ্ন করে ওঠে অর্ষাকে। অর্ষা প্রান্তিকের গম্ভীর চেহারায় এক পলক তাকালো। তার দৃষ্টি অদৃশ্য, অন্যদিকে তাকিয়ে আছে সে। এই মেয়ে, বলছো না কেন? মেয়েটির ডাকে পুনরায় অর্ষা তার দিকে তাকালো। তারপর চুলগুলো হাত দিয়ে পেছনে নিয়ে সোফায় বসে পায়ের উপর পা রেখে পা খানিকটা হেলাতে হেলাতে বলল, আমার হাজব্যান্ডকে আমি হাজব্যান্ড বলবো না তোকে তুমি বলবে? মেয়েটি অবাক নয়নে তাকায় প্রান্তিকের দিকে। সোফা থেকে উঠে প্রান্তিকের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, এসব কি হচ্ছে প্রান্তিক? কে এই মেয়ে? কে আবার? আমার ওয়াইফ। চমকে উঠে অর্ষা, অবাক দৃষ্টি নিক্ষেপ করে প্রান্তির দিকে। প্রান্তিকের ঠোঁটে ফুটে আসে রহস্যময় হাসি। আফরা, তুই সত্যিই জানিস না পরি কোথায়? পরের টেবিলে বসে পড়ছিল আফরা। ভাইয়ের দিকে না তাকিয়ে বই দেখতে দেখতে বলল, তোমার কি মনে হয় ভাইয়া, আমি জানি অর্ষা কোথায়? সত্যিই জানিস না? না ভাইয়া, সত্যিই জানি না। বিছানায় গিয়ে বসে সাফওয়াত মির্জা, আফরার ভাই। সাফওয়াত অর্ষাকে ভীষণ রকম ভালোবাসে। আফরা আর অর্ষা তারা উভয়ই তার কাছে সমান। দুজনের মধ্যে কখনো তফাৎ নির্ণয় করেনি সে। আদর করে অর্ষাকে পরি বলে ডাকে সাফওয়াত। সাফওয়াত চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, কোথায় গেল পরি? বিয়েটা তো আর হয়ে যাচ্ছিল না। আমরা তো ছিলাম ঠিকই, ছোটমাকে বুঝিয়ে ফেলতাম। ভাইয়ের কথার দিকে কর্ণপাত করল না আফরা। তার ধ্যান ভাইয়ের কথায় নয়, ফোনে। আফরা এক ধ্যানে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। অর্ষাকে মেসেজ করছে সে। মেসেজের গুটি গুটি করে লেখা, ঠিকঠাকভাবে পৌঁছেছিস তো? আমি জানি প্রান্তিক, তুমি মিথ্যে বলছো। এই মেয়েটা তোমার কেউ না। এই মেয়েটা যদি তোমার রিলেটিভের মধ্যে কেউ হতো, আমি অবশ্যই জানতাম। এই মেয়েটা তোমাকে কোনো বিষয়ে ফাঁসিয়েছে, তাই না? কি হলো প্রান্তিক, বলো। প্রান্তিক অর্ষার পাশে গিয়ে বসে। ঘামে একাকার সে। ব্লেজার খুলে সোফার এক কোণে রেখে দেয়।
ক্র্যাশ কালারের শার্টটা ঘামে ভিজে একাকার। শার্টের দুটো বোতাম খুলে কলারটা পেছনে নিয়ে মাথা রাখে সোফায়। অর্ষার দিকে তাকিয়ে টয়াকে বলল, না টয়া, আমি মিথ্যে বলছি না, মেয়েটি সত্যি আমার ওয়াইফ। অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। আসলে ছেলেটা কি করতে চাইছে তা বুঝতে পারছে না। তার অভিজ্ঞ নয়নচোরা। রাগান্বিত হয়ে প্রান্তিকের দিকে এগিয়ে যায় টয়া। তারপর বলে, মজা ছলে কি যা তা বলছো প্রান্তিক? আর ইউ ক্রেজি? আই এম ইউর ফিয়ান্সে। আর এই মেয়ে বড়লোক ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ঠিকই কোনো না কোনোভাবে নিজের আওতায় এনেছো প্রান্তিককে। তোমার মতো ছোট লোকদের আমার চেনা আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে দেখে কি ছোট লোক মনে হয় আপনার? অবশ্য কাকে আর কি বলবো, যার মন মানসিকতা এত নিচু তার সাথে অর্ষা কখনো তর্কে জড়ায় না। প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এইসব কথা কান দিও না বউ, চলো আমরা এখন রুমে গিয়ে একান্ত কিছু সময় কাটাই। থতমত খেয়ে যায় অর্ষা। লোকটা আসলে চাইছেটা কি? ওদিকে, অর্ষাকে পেয়েছ? ম্যাম আসলে আসলে মানে কি মানে মানে করছো? এত মানে মানে না করে বলো অর্ষাকে পেয়েছো কি না। অসাদ মির্জার চিৎকারে ভয়ে কুঁকড়ে উঠে কালো পোশাক পরিহিত গার্ডরা। কেউ একজন ভয়ে ভয়ে বলল, বর্ষা ম্যামকে পাইনি, আমাদের হাত থেকে পালিয়ে গেছে। কথাটি বলতে না বলতেই যে বলেছে তার গালে কঠোর আওয়াজ প্রকাশিত হলো। দ্বিগুণ চিৎকার করে বললেন, একটা বাচ্চা মেয়েকে ধরতে পারোনি? কিভাবে অর্ষা তোমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল? কিভাবে? হ্যাঁ? লোকটা ভয়ে কাঁপছে। ওদিকে প্রান্তিক এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে অর্ষার দিকে। অর্ষা ভয়ে ভয়ে বলল, একদম আমার কাছে আসবেন না, সরুন সরুন বলছি। কেন সরব বউ? বউয়ের উপর স্বামীর পূর্ণ অধিকার আছে, তা বুঝি তোমাকে কখনো কেউ শেখায়নি? অর্ষার চোখ বন্ধ করে আছে। দেয়ালের সাথে স্পর্শ করে আছে তার পিঠ। সামনে দু হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক। দেখুন, আমি কিন্তু পুলিশ ডাকবো। প্রান্তিক সরে যায় অর্ষার থেকে। অতঃপর অর্ষা ভাব নিয়ে মনে মনে ভাবল, পুলিশের ভয় দেখাতে না দেখাতেই ছেড়ে দিল, যাক বেঁচে গেলাম। ঠিক তখনই অর্ষার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিল প্রান্তিক। অর্ষাকে এক হাত দিয়ে টান দিয়ে রহস্যমাখা হাসি হেসে দিয়ে বলল, তুমি কি ভেবেছ মেয়ে? আমাকে ভয় দেখালে আমি ভয় পাবো? পুলিশ ডাকলে আমার কিচ্ছু হবে না, কিছু না, কারণ তোমার মত অনুযায়ী তুমি আমার ওয়াইফ, আর হাজব্যান্ড হিসেবে আমি তোমাকে অনেক কিছুই করতে পারি। গট ইট? অনেক কিছু মানে? হাসে প্রান্তিক। নিঃশাক্ত চাহনি দেয় অর্ষার দিকে। অর্ষার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমার বউ হওয়ার শখ জেগেছে তাই না? তাহলে তোমার এই শখটা তো পূরণ করতেই হয়। বউ? প্রান্তিক ধাক্কা দিয়ে ফেলে দেয় অর্ষাকে। অর্ষার ব্যাপারটা বুঝতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে বলল, আমার বউ সাজার শখ তোমার তাই না? তোমার শখ পূরণ করছি, ওয়েট। মামা মানে? প্রান্তিক অর্ষার কথা কর্ণপাত না করে গার্ডের মধ্যে একজনকে ডেকে বলল, এক্ষুনি লয়ার জাইনকে কল করো, কুইক। অর্ষা বিছানা থেকে উঠে গিয়ে বলল, লয়ারকে ডাকবো মানে? কি চাইছেন আপনি? বিয়ে বিয়ে করতে চাইছি তোমাকে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রান্তিক কথাটি বলতেই অর্ষা মনে মনে বিড়বিড় করে বলল, যে বিয়ের জন্য বাসা থেকে পালিয়ে এলাম, এখনো সে বিয়ে আমার পেছনে পড়ে আছে। প্রান্তিক কিছু না বলে নিচে গটগট করে চলে গেল। নিচে যেতেই, প্রান্তিক, মেয়েটি কে? অত্যন্ত কঠিন কণ্ঠে কথাটি বললেন প্রান্তিকের মা মিসেস অহনা চৌধুরী। মিসেস অহনা চৌধুরী চৌধুরী মেনশনে থাকেন, আর প্রান্তিক তাদের বাগান বাড়িতে। তার মা এতটাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে যে প্রান্তিককে কখনোই সময় দিতে পারেননি। প্রান্তিকের মনে ব্যাপারটা ভীষণ দাগ কাটে, তাই সে আলাদা বাগান বাড়িতে থাকে। মাঝে মাঝে প্রান্তিকের কাজিন টয়া এই বাগান বাড়িতে আসে। টয়াকে প্রান্তিক যদিও পছন্দ করে না, তবে বাধ্য হয়েই সহ্য করতে হয়। মেয়েটা বড্ড গায়ে পড়া টাইপের। এমন না যে প্রান্তিকের মা মিসেস অহনা চৌধুরীও টয়াকে পছন্দ করেন, তিনিও তেমন একটা পছন্দ করেন না টয়াকে। টয়া বোনের মেয়ে হওয়া সত্ত্বেও টয়াকে তিনি তার স্বামী নিহাল চৌধুরী থেকে ভীষণ কম পছন্দ করেন। সেটা জেনে আপনি কি করবেন মিসেস আহানা চৌধুরী? প্রান্তিক, আমি জানি তুমি আমার আশাটা ভালোভাবে নাওনি, কিন্তু তাও তোমাকে বলতে হবে মেয়েটিকে। আমি মা হিসাবে জানতেই পারি, কি জানতে পারি না? না, জানতে পারেন না, কারণ আপনি সেই অধিকার হারিয়েছেন। প্রান্তিক, এটা ভদ্রলোকের বাসা, এটা আপনার চৌধুরী ম্যানশন পাননি যে যা ইচ্ছে তাই করবেন। আর টয়া গিয়ে আপনাকে বলেছে তাই না?
টয়াকে বলে দিবেন এখানে যেন আর না আসে। ওকে আমি নিতে পারছি না আর। কেবলমাত্র আপনার হাজবেন্ড এতটা প্রশ্রয় দিয়েছে বলে মেয়েটা এতটা বার বেড়েছে। অহনা চৌধুরী বেরিয়ে যান ছেলের কথা শুনে। সেই শান্তশিষ্ট ছেলেটা সময়ের সাথে সাথে কেমন যেন বদলে গেল। অর্ষা সিঁড়িতে দাঁড়িয়ে সব কথা শুনছিল, অবাক হয়ে ভাবছে তার আর এই লোকটার ভাগ্য এতটা মিল কেন। ওদিকে মির্জা বাড়িতে আফরা এবার বেশ ঘাবড়ে যাচ্ছে। ছোট মা তাকে এমন দৃষ্টিতে বারবার পরখ করছে কেন? নিশিতা মির্জা বারবার আফরার দিকে তাকিয়ে পরখ করছে আফরাকে। তারপর সোফায় বসে পেপার হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, অর্ষা কোথায় সেইটা আর কেউ না জানলেও তুমি জানো। আমি তা খুব ভালো করেই জানি আফরা। অর্ষা কোথায়? নিশিতা মির্জার শীতল কণ্ঠ ঠিক হজম করতে পারছে না আফরা। ভয়ে মায়ের দিকে তাকায় সে। তার মা ছোট যাকে কিছু একটা বলতে যাবে, ঠিক সে সময় হাত দিয়ে থামিয়ে দেয় নিশিতা মির্জা বড় যাকে। তুমি কোনো কথা বলো না ভাবি। আফরা যেমন তোমার মেয়ে তেমনি কিন্তু আমারও মেয়ে। অর্ষা আর আফরা আমার কাছে সমান। থেমে যায় আফরার মা। আফরার দিকে তাকায় নিশিতার মির্জা, তারপর বলে, আমার পাশে এসে বসো। আফরা চুপচাপ গিয়ে সোফায় বসে। আমি তোমাকে কিছুই বলবো না আফরা, তুমি বলো অর্ষা কোথায়? আমি সত্যিই জানি না ছোট মা। কাপা কাপা কণ্ঠে আফরার উত্তর শুনে নিশিতা মির্জা বলেন, আর আমি যদি বলি তুমি জানো অর্ষা কোথায়? কথা বলে না আফরা। তখনই সাফাত উপর থেকে নেমে আসে তার বাবা দুর্জয় মির্জার সাথে। কি হয়েছে ছোট মা? আমি জানি সাফওয়াত, আফরা জানে অর্ষা কোথায়। কাম অন ছোট মা, তুমি চিন্তা করো না। আমি কথা দিচ্ছি অর্ষাকে তোমার কাছে এনে দেব। আর সত্যি আফরা জানে না অর্ষা কোথায়, জানলে অবশ্যই আমাকে বলতো। ছোট মাকে জড়িয়ে ধরে কথাটা বলে সাফওয়াত। নিশিতা মির্জার কোনো ছেলে নেই বলে সাফওয়াতকে নিজের ছেলের মতো ভালোবাসেন। নিশিতা মির্জা এক ধ্যানে তাকিয়ে আছে আফরার দিকে। চোখাচোখি হতেই আফরা চোখ নামিয়ে ফেলে। তৎক্ষণাৎ নিশিতা মির্জা বললেন, তোমার ফোনটা দাও আফরা। আফরার তো ভয়ে কাঁপাকাঁপির অবস্থা। ওদিকে অহনা চৌধুরীর বাসায় ঢুকতেই টয়ের ন্যাকা কান্না কেঁদে বলল, আমার কথা মিলল তো খালামণি? দেখলে তো মেয়েটিকে? অহনা চৌধুরীর মেজাজ বিগড়ে যায়। রাগান্বিত হয়ে বললেন, শোন টয়া, তুই জানিস প্রান্তিক তোকে পছন্দ করে না, তাও তুই কেন ওর পিছনে পড়ে আছিস? তোর আঙ্কেল যতই বলুক, এক হাতে কিন্তু তালি বাজে না। আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে আহানা। কথাটি বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে নীল চৌধুরী। অহনা মির্জা তাচ্ছিল্য করে হাসে, অতঃপর বলে, ছেড়ে শুধু তোমার একার নয় নিলয়, প্রান্তিক টয়াকে বিয়ে করতে হবে আহানা। আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে। আর তুমি ভালো করেই জানো পাত্রী আমার ঠিক করাই আছে। প্রান্তিক টয়াকে বিয়ে করবে, টয়াই হবে এই বাড়ির বউ। না, এই বাড়ির পুত্রবধূ হবে মির্জা কোম্পানির ওনার নিশিতা মির্জার মেয়ে আরশা মির্জা। দিস ইজ দ্য ফাইনাল। আই ডু নট ওয়ান্ট টু সে এনিথিং মোর অ্যাবাউট দিস। ওদিকে সোফায় বসে কাঁপছে অর্ষা। কি করবে এখন সে? বউ, এখন সাইন করছো না কেন? সাইন করো, নয়তো আমি তোমার মিস্টার হাজব্যান্ড হব কেমন করে? প্রান্তিক বেশ রসিকতা নিয়ে কথাটা বলল অর্ষাকে। অর্ষার মুখমণ্ডল দেখে মনে মনে ভীষণ হাসি পাচ্ছে প্রান্তিকের। তাও সে হাসিটা প্রকাশ করল না। আমি সাইন করব না, আপনি এখান থেকে চলে যান। অর্ষা উঠে যেতে চাইলে হাত ধরে ফেলে প্রান্তিক। গম্ভীর কণ্ঠে বলল, বসো, এক পাও নড়বে না, তুমি সাইন করো। করব না বললাম তো। আজব লোক তো আপনি। চেনেন না জানেন না একটা মেয়েকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছেন। ও মা, তুমি চিনো না জানো না একটা ইয়াং হ্যান্ডসাম ছেলেকে জামাই বানিয়ে ফেলতে পারো, আর আমি বউ বানাতে পারবো না? যদিও আমি জানি আমি খুব স্মার্ট একজন পুরুষ, কিন্তু তাই বলে জামাই বানিয়ে ফেলবে? অনেকটা অ্যাটিটিউড নিয়ে কথাটি বলল প্রান্তিক। অর্ষা ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে পড়ে যাওয়া অবস্থা মেটার। লয়ার জাইন হাঁ করে তাকিয়ে আছে অর্ষার দিকে। গাজরাও। প্রান্তিক চারিদিকে চোখ বুলিয়ে চিৎকার করে বলে, এই মেয়ে, স্টপ! পাগলের মতো হাসছো কেন? আজও। অর্ষা চুপ হয়ে যায় ধমক শুনে। আবার কয়েক মিনিট পর হেসে ফেলে। হাসতে হাসতে বলে, আমার হাসি পেলে আমি কি করব? আজব তো। আর একবার হাসলে। প্রান্তিকের ছেদ শুনে চুপসে যায় অর্ষা। চারদিকে তাকালো সে। সবাই তার দিকেই তাকিয়ে আছে। বুঝতে পারল ভুল জায়গায় ভুল কাজটা করে ফেলেছে সে। অর্ষার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে প্রান্তিক।
অর্ষা সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। এই চোখে তাকাবে না সে, এই চোখে আগুন জ্বলছে আপাতত। প্রান্তিক দাঁতে দাঁত চেপে বলল, অনেক তো দাঁত বের করে হেসেছ, এখন সাইন করো। করব না। অর্ষার হাত টান দিয়ে নিজের কোলে অর্ষাকে বসে প্রান্তিক। থতমত খেয়ে যায় অর্ষা। গাজের সবাই সাথে সাথে মাথা নিচু করে ফ্লোরে রাখে। প্রান্তিক অচল হয়ে পড়েছে অর্ষার, মস্তিষ্ক অচল হয়ে পড়েছে অর্ষার। চোখ বন্ধ করে আছে সে, তাকাবে না প্রান্তিকের চোখের দিকে। এই চোখে নিশ্চয়ই কিছু আছে, নয়তো এমন অদ্ভুত অনুভূতি কাজ করছে কেন তার মনে? চোখ বন্ধ করেই সাইন করবে? আমি সাইন করব না। শুনো মে, তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ। যেই সর্বনাশের দাবদাহে তাপে পুড়ে ছাড়খাড় হচ্ছে আমি। এ কেমন অনুভূতি সে কি তুমি বলতে পারো? বলতে পারো কেন এমন কাতর ভাবনা আমায় স্পর্শ করছে? মিনমিনিয়ে কথাটি বলল প্রান্তিক। ওইদিকে মির্জা বাড়িতে আফরার ফোন চেকিং চলছে। আফরা ভয় ভয় ভাবছে কখন ছোট মায়ের হাত থেকে ফোনটা সে পাবে। দুর্জয় মির্জা বলল, কিছু ফেলে ভাবি? নিশিতা মির্জা ফোনে নজর রেখে বলল, খুঁজছি, ভালো করে দেখি বলছি। সাফাত বলল, কিছু পাবে না ছোট মা, কারণ সত্যি আফরা জানে না। নিশিতা মির্জা ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, ঠিকই বলছে সাফওয়ান, আফরা কিছুই জানে না। অর্ষা কিভাবে পারলো বলো তো এইভাবে চলে যেতে? আমার কথা একবারও ভাবলো না। সাফাত নিশিতা মির্জার হাত মুঠো করে ধরে বলল, ওরসা ফিরে আসবে ছোট মা, চলো মিটিং আছে না অফিসে। নিশিতা মির্জা আফরার ফোন আফরার হাতে দিয়ে বেরিয়ে পড়ল সাফাত আর দুর্জয় মির্জার সাথে অফিসের উদ্দেশ্যে। আফরা ফোন হাতে নিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, সব মেসেজ ডিলিট করে দিয়েছিলাম। নিশিতা মির্জা পিছু ফিরে আফরা থেকে তাকিয়ে ভাবে, আমি জানি তুমি জানো অর্ষা কোথায়, তোমাকে চোখে চোখে রাখতে হবে আফরা। আফরা তো ফ্রিজ হয়ে গেছে কথাটি শুনে। ওদিকে এক প্রকার জোর করিয়ে প্রান্তিক অর্ষার দ্বারা সাইন করিয়ে নেয়। অর্ষা আকস্মিক ঘটনার ঘোর কাটতে পারছে না। প্রান্তিক এর হাতে ঝাপটে মেরে বিদ্যুতের গতিতে ড্রয়িং রুম ত্যাগ করে। প্রান্তিক অর্ষা যাওয়ার পানে তাকিয়ে থাকে। লয়ার জাইন প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে ফাইল লাগেজে গুছিয়ে রাখতে রাখতে বলল, জোর করে বিয়ে করা কি উচিত হয়েছে প্রান্তিক? প্রান্তিক লয়ার জাইনের দিকে তাকিয়ে শব্দ করে খানিক হেসে বলল, এতদিন তো তোরাই বললি বিয়ে করিস না কেন, বিয়ে করিস না কেন, আর এখন যেই বিয়ে করলাম তাতেই সমস্যা। হে প্রান্তিক, তুই প্রান্তিক চৌধুরী, শহরের টপ বিজনেসম্যান। বিয়ের মতো একটা কাজ এভাবে সেরে ফেলা উচিত হয়নি বোধ হয়। কাম অন জাইন, অনুষ্ঠান তো হবেই তাই না? সো চিল। অ্যারেঞ্জমেন্ট করবি? অফকোর্স। প্রান্তিক চৌধুরী বিয়ে করেছে আর কেউ জানবে না? তা কি করে হয়? সবারও তো দেখা উচিত মিসেস চৌধুরীকে, তাই না? অর্ষা দরজা লাগিয়ে বিছানায় গড়িয়ে পড়ে। কান্না আজ বাদ মানছে না তার। যেই বিয়ে করবে না বলে সে বাড়ি থেকে পালিয়েছে, একটা অচেনা ছেলেকে স্বামী বানিয়ে ফেলেছে আশ্রয়স্থলের জন্য, সেই বিয়েই আজ তার হাতে সুতো বেঁধে দিয়েছে। কিভাবে পারল ছেলেটা এমন করতে? অথচ ফেসবুক পেজে দেখেছিল প্রান্তিক চৌধুরী অত্যন্ত সুশীল মনের অধিকারী, অথচ এখন দেখছে তার উল্টোটা। না, আমি এ বিয়ে মানি না, মানি না এ বিয়ে আমি। কথাটি বলেই বিছানার পাশে রাখা ফ্লাওয়ার টাওয়ারটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয় অর্ষা। স্যার, উপর থেকে বিকট আওয়াজ এলো না একটা? একজন গার্ডের কথা শুনে প্রান্তিক উপরে অর্ষার রুমের দিকে পরক করল। কি একটা ভেবে যেন সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে উপরে উঠল। দরজায় কড়া নাড়ছে বারবার, কিন্তু কোনো সারা শব্দ করছে না অর্ষা। প্রান্তিক পুনরায় কড়া নেড়ে বলল, এত রাগ কার সাথে দেখাচ্ছ বউ? আমার বাড়ির জিনিস কি আমার শ্বশুরের সম্পত্তি যে তুমি এভাবে ভাঙচুর করছো? অর্ষা ভেতরে বিছানায় হাঁটুতে দু হাত ভাঁজ করে রেখে কাঁদছিল। প্রান্তিকের এমন কথা শুনে কিছুটা বিরক্ত লেগেছে তার। দরজা খুলতেই প্রান্তিক রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার শখের ফুলের তোড়াটা এভাবে ভেঙে ফেললে? ইটস ভেরি ব্যাড বউ, ইটস ভেরি ব্যাড। কথাটি বলেই প্রান্তিক বিছানায় ধপ করে শুয়ে পড়ে। দরজা দিকে তাকিয়ে দেখে অর্ষার আগে ফুঁসছে। প্রান্তিক আলতো রসিক স্বরে বলল, ইস, মাথাটা ব্যথা করছে বউ, মাথাটা টিপে দাও তো। অর্ষা এতক্ষণ চুপ ছিল। প্রান্তিকের এমন গাছরা কথা শুনে বলল, নিজের শ্বশুর বাড়ি থেকে কি কাজের বউ এনেছেন যে কাজ করাবে? না বউ, কাজের বউ না, তোমাকে এনেছি। আর স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব, তা বোধহয় তোমাকে কেউ শেখায়নি, তাই না বউ? সমস্যা নেই, আজ রাতে আমি শেখাবো। রাতের কথা শুনে ভরকে চায় অর্ষা। অর্ষা তোতলিয়ে বলল, আজ রাতে মামা মানে?
প্রান্তিক কিছু বলতে যাবে তার আগেই দুজন মেয়ে রুমে নক করে বলল, আসবো স্যার। প্রান্তিক বিছানা থেকে উঠে সাথে সাথে বলল, জি জি আসুন। দুজন মেয়ে পার্লার থেকে এসেছে। অতি সাদামাটা ভাবে অর্ষা ছিল সাইন করার সময়। প্রান্তিক চায় এখন অর্ষাকে বউরূপে সাজাতে, তাই পার্লার থেকে লোক আনিয়েছে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই দরজার সামনে থেকে আবার ফিরে এসে অর্ষাকে মিনমিনিয়ে বলল, রেডি থেকো বউ, আজ তোমাকে আদর শেখাবো। অসভ্য আদর। ওদিকে টয়া তো পাগল প্রায় নীল চৌধুরীর সামনে গিয়ে বলল, খালো, প্রান্তিক ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে, অথচ তোমরা কেউ কিছু বলছো না। আঙ্কেল, তুমিও না। কাম অন টয়া মামুনি, ওই মেয়েকে এই বাড়িতে কেউ কখনো মেনে নেবে না, কাজেই প্রান্তিক তোমাকে বিয়ে করতে বাধ্য। নিলয়, তুমি ভুলে যাচ্ছ প্রান্তিক চৌধুরী ম্যানশনের আশায় নেই। কাজে কে মেনে নিল অথবা না নিল তাতে তার কোনো যায় আসে না। আহা না, তুমি মা হয়ে মেনে নিচ্ছ তোমার ছেলের এই কাজকে? আমরা ওর কেউ না, আমাদেরকে ছাড়া চেনা নাই জানা নেই অচেনা একটা মেয়েকে বিয়ে করে ফেললো। কখনো বাবার দায়িত্ব পালন করেছো তুমি? চুপসে যায় নিলয় চৌধুরী। একটু থেমে বলেন, তুমি কখনো মায়ের দায়িত্ব পালন করেছো? আমরা কেউ নিজেদের সন্তানকে আগলে রাখতে পারিনি, কাজে আমাদের উপরে সন্তানের এই অনীহা স্বাভাবিক। নিলয়, স্টপ মম অ্যান্ড ড্যাড, এনাফ ইজ এনাফ। সকালে তোমাদের ঝগড়া শুনে ঘুম থেকে ওঠা আমার রোজকার রুটিন হয়ে গিয়েছে। নাও স্টপ দিস। কথাগুলো বিরক্ত কণ্ঠে বলতে বলতে উপরতলা থেকে নেমে আসে প্রান্তিকের ছোট ভাই অর্ণিক। তার পাশেই রয়েছে তার ছোট বোন পর্ণা। ঝগড়াটা তো তোমার বাবাই প্রথমে শুরু করে। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। পর্ণা, ব্রেকফাস্ট করেছো? ইয়েস মম। চলো তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। অনেক, তুমিও তো যাবে ভার্সিটিতে, তাই না? নো মম, আজকে আমি ভার্সিটিতে যাব না। আজ আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। সো বাই, সি ইউ। কথাগুলো বলে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যায় অর্ণিক। মিসেস অহনা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলেন। অর্ণিক প্রান্তিকের অপোজিট। যেদিকে প্রান্তিক শান্ত স্বভাবের ছেলে, সেদিক থেকে অর্ণিক তার বিপরীত। চঞ্চল ঘোরাঘুরি, ফ্রেন্ড সার্কেল নিয়েই তার প্রতিদিন। রাত করে বাড়ি ফেরা, পার্টিতে যাওয়া, সব তার মাঝে বিদ্যমান। প্রান্তিক এই বাড়ি থেকে বাগান বাড়িতে চলে যাওয়ার পর তার এইসব কাজ আরও বেড়ে গেছে। প্রান্তিক থাকাতে এইসবের সুযোগ একদমই পেত না সে। এখনো কমপ্লিট হয়নি? প্রান্তিক আর কিছুই বলতে পারল না। অর্ষাকে লাল লেহেঙ্গাতে কি সুন্দর লাগছে, এই যেন আকাশের পরি। প্রান্তিক দেখতে এসেছিল সাজ কমপ্লিট হয়েছে কিনা। এসেই অর্ষাকে দেখে থমকে গেছে সে। অর্ষা আয়না দিয়ে প্রান্তিকের এমন চাহনি দেখে পেছনে তাকালো। অর্ষার চোখাচোখি হতেই প্রান্তিক নিজেকে সামলে বলল, বাহ, আমার বউকে তো বেশ সুন্দর লাগছে। যদিও মেকআপ বেশির জন্য সুন্দরই লাগছে, এমনিতে তো পুরাই পেতনি। অর্ষা উঠে দাঁড়ায়। মেয়েগুলো দিকে এক পলক তাকাতেই মেয়েগুলো বাইরে চলে যায়। অর্ষা কোমরে দু হাত গুজে রাগে কচকচ করে বলল, আপনি কি বলতে চান আমি মেকআপ সুন্দরী? ও বাবু, তুমি জানো না মেয়েরা যে মেকআপ সুন্দরী? কত মেয়ের কাছে গিয়ে দেখেছেন যে তারা মেকআপ মাখে? এটা মেয়েদের সৌন্দর্যের আসল রহস্য বউ। শাট আপ। প্রান্তিক কিছু না বলে অর্ষার হাত ধরে হ্যাচকে টান দিয়ে কাছে আনে। কোমরে এক হাত রাখে। অর্ষার চোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাস ঘন হয়ে আসে তার। প্রান্তিক অর্ষার একদম কাছে গিয়ে বলে, বউ লজ্জা পেও না, তোমার এই লজ্জা মাখা চেহারা আমায় বড্ড কাছে টানে। চোখ মেলে অর্ষা। তখনই আকস্মিকভাবে অর্ষার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় প্রান্তিক। অর্ষা প্রান্তিকের পিঠে আলতো হাতের কয়েকবার কিল বসিয়ে দেয়। খানিকক্ষণ পর প্রান্তিক ছেড়ে দেয় অর্ষাকে। নিজের ঠোঁট হাত দিয়ে মুছে আলতো শব্দ করে হেসে বলল, বিয়ের মিষ্টি মানুষ বলে তিতা, কিন্তু এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে মিষ্টি বউ। কথাটি বলেই হেসে চলে যায় প্রান্তিক। অর্ষার হার্টবিট বারবার উঠানামা করছে। একটু আগের ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ঠোঁটে আঙুল রাখে সে। রক্ত বের হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গুটিয়ে গুটিয়ে নিজেকে পরখ করছে সে। একটু আগেও কত সাদামাটা ছিল, এই মুহূর্ত থেকে কি তবে তার এই জীবনে যে পরিবর্তন আনতে চায়নি সেই পরিবর্তনই হবে জীবন? ওদিকে অহনা চৌধুরী হাসি মুখে নিশিতা মির্জা দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন মিসেস মির্জা? আলহামদুলিল্লাহ মিসেস চৌধুরী, আপনি? আলহামদুলিল্লাহ। বেশ হাসি মুখে কুশল বিনিময় করল মিসেস নিশিতা মির্জা আর মিসেস আহানা চৌধুরী। বেশ ভালোই হয়েছে। আজকে এই মিটিংটাতে দুজনে গ্রুপ হয়ে কি বলেন মিসেস মির্জা?
হুম হুম তা তো অবশ্যই। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানি কাজ করবে, সে তো একটা স্বপ্ন সমতুল্য। আমাদের অনেক দিনেই সাধনা মিসেস চৌধুরী। কি যে বলেন না আপনি! আর তাছাড়া আমাদের সম্পর্কটা তো এখন শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, আত্মীয়তার ক্ষেত্রেও বেশ এগিয়েছে। মিসেস চৌধুরী প্রান্তিকের বিয়ে করার ব্যাপারটা বেশ সুন্দরভাবে এড়িয়ে গেলেন। মিসেস নিশিতা মির্জা কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন। না, অর্ষার ব্যাপারটা বলা যাবে না, বললে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তারপর ভদ্রতার খাতিরে হেসে বললেন, জি জি তা তো অবশ্যই। বলে কথাটা এড়িয়ে গিয়ে বিজনেসের আলোচনা করতে লাগলেন। ওদিকে অর্ষাকে নিচে নামানো হয়েছে, সোফায় বসে আছে সে। এখন সন্ধ্যা 7টা বাজে। অর্ষের সামনে বসে আছে প্রান্তিক। এখনই সে বাইরে থেকে এলো। পায়ের মোছা খুলতে খুলতে বাড়ির চারদিক তাকালো সে। না, অল্প সময়ের মাঝে বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে কর্মচারীরা। অর্ষের দিকে তাকিয়ে দেখে তাকে এই গরমে ভারী গহনা শাড়ি নিয়ে বসে থাকতে পারছে না সে। তার মুখমণ্ডলে ভাসমান। মনে মনে হয়তো প্রান্তিকই ইতিমধ্যে হাজার কথা শুনিয়ে ফেলেছে। প্রকাশ না করলেও বেশ বুঝতে পারছে প্রান্তিক একজন কর্মচারীকে উদ্দেশ্য করে বলল, আমাদের বাসর ঘর এখনো সাজানো হয়নি। অর্ষে তাকায় প্রান্তিকের দিকে, মিনমিনিয়ে বলে, বজ্জাত বেটা, মুখে লজ্জা শরম কিছুই নেই। এইভাবে এই সন্ধ্যায় সংসার জিয়ে বসিয়ে রাখার কোনো মানে আছে? আজব, সে তো এই বিয়েই মানে না। বাসর তো আকাশ পাতাল। কখনোই এক ঘরে এই ছেলের সাথে থাকা যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। কথাটি মনে মনে ভাবতেই অর্ষে চিৎকার দিয়ে বলল, মানি না, আমি এই বিয়ে মানি না। আচমকা অর্ষের এমন পরিবর্তন দেখে চমকে ওঠে প্রান্তিক। ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলে সে। তারপর উচ্চস্বরে বলে, কে কোথায় আছিস? ডক্টরকে কল দে, আমার বউয়ের নিরি রোগ দেখা দিয়েছে। অর্ষা দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা থাকা উচিত আপনার। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়েছেন আপনি। লজ্জা থাকবে কেমন করে বউ? লজ্জা তো আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি। অর্ষা অবাক হয়ে ভাবে, কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এইসব বলতে পারে। তখনই কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। তখনই তড়িঘড়ি করে কেউ একজন এসে প্রান্তিককে জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? প্রান্তিক গম্ভীর মুখে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভালো আছি। তুই কেমন আছিস অর্ণিক? প্রান্তিকে বরাবরই সবাই গাম্ভীর্য মুখমণ্ডলে দেখে অভ্যস্ত। কিভাবে ভালো থাকবো ভাইয়া তোমাকে ছাড়া? ফিরে চলো না ভাইয়া প্লিজ। কথাটি বলতেই বধূরূপে অর্ষার দিকে চোখ যায় অর্ণিকের। আলতো হেসে অর্ষার হাত ধরে বলল, কেমন আছেন ভাবি? অর্ষা অবাক হয়, কতটা মিশুক স্বভাবের হলে এইভাবে হাত ধরে সংকোচ ছাড়াই এমনভাবে কথা বলতে পারে মানুষ। মনে হয় সে অর্ষাকে আগে থেকেই চেনে। অর্ষা বুঝতে পারে ছেলেটা দাম্ভিক মানুষটার ভাই। অর্ষা ভদ্রতার খাতিরে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? কিভাবে ভালো থাকি, নিজের ভাই একা একা বিয়ে করে ফেললে। বাই দ্য ওয়ে ভাবি, আপনার কোনো বোন আছে? না মানে আপনার মতন সুন্দরী হলে আমি বিয়ে করে ফেলবো। ভালো না, এক ঘরে দুই বোন। কি বলো ব্রাদার? প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে হেসে বলে, একদম। তা ভাইয়া, হবে নাকি পার্টি ফর মাই নিউ ভাবি? অবভিয়াসলি অর্ণিক, ওয়াই নট? 2 দিন পর রিসেপশন ডেকেছি। আমাদের মেনশনে করবে ভাইয়া? না, অসম্ভব। মন খারাপ হয়ে যায় অর্ণিকের। প্রান্তিকের বুঝতে পারে ভাইয়ের মন খারাপ, তবে সে ওই প্রাণহীন বাড়িতে আর ফিরতে চায় না। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তুই এখান থেকে যা অর্ণিক, রিসেপশনের দায়িত্বটা তুই নে। এক্সাইটেড হয়ে অর্ণিক উৎফুল্ল স্বরে বলল, ইয়েস ভাইয়া, এই কথাটাই, ঠিক এই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। অর্ষা রুমে বসে আছে। প্রান্তিক রুমে ঢুকে দরজা বন্ধ করতেই অর্ষা ভয়ে ভয়ে বলল, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি এই বিয়ে মানি না। একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। অর্ষা পা পিছুতে পিছুতে কথাগুলো বলল প্রান্তিককে। অর্ষা এক পা পিছুতে তো প্রান্তিক এক পা এগোচ্ছে। অর্ষা ভীত চাউনি নিয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। না, এবার বুঝি আর রক্ষে নেই তার। বউ, এইভাবে দূরে দূরে থাকলে আদর শেখাবো কিভাবে তোমাকে? আমি চাই না আপনার ওই অসভ্য আদর। একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা তাই? তাহলে তো খারাপ হয়, তা একটু দেখতেই হয়। অর্ষার অবস্থা বেগতিক দেখে কাঙ্ক্ষিত জিনিসটা বের করলো, ছুরি দেখিয়ে বলল, আমার কাছে আসলে একদম পেটে ছুরি বসিয়ে দেব, বুঝতে পেরেছেন? প্রান্তিক পা থামিয়ে একটা ডোন্ট কেয়ার নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর ভাব নিয়ে বলল, ওকে ট্রাই বউ। এই একদম আমাকে বউ বউ ডাকবেন না।
যত সব অদ্ভুত ব্যাপার স্যাপার। বউকে বউ ডাকবো না তো শালিকা ডাকবো? আমার তো বোধহয় শালিকা আছে, তাই না বউ? কথায় কথায় প্রান্তিককে এই বউ ডাক বিরক্ত লাগছে অর্ষার। প্রান্তিক দেখলো অর্ষা কোনো একটা ভাবনায় মশগুল, তাই ধীরে ধীরে গিয়ে ধরে ফেলল অর্ষাকে। হাত থেকে ছুরিটা কেড়ে নেয় সে, তারপর অর্ষাকে নিজের সাথে মিশিয়ে নেয়। অর্ষার চোখের দিকে তাকিয়ে বলে, আমার পেটে ছুরি বসিয়ে দিবে তাই না? এখন তোমার গালে আমার। এইটা বলেই মিনমিনিয়ে হাসে প্রান্তিক। অর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। কি বলছে এই ছেলে? মাথাটা তো বোধহয় ছেলেটা সত্যিই গেল। কি অসভ্য লোক। ওদিকে টয়া কথা বলছে অর্ণবের সাথে। অর্ণব, প্রান্তিককে আমার জালে ফাঁসাতে পারলাম কোথায়? এর আগেই তো প্রান্তিক অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে। ফোনে কথাগুলো বলতেই ওপাশ থেকে অর্ণব বলে উঠল, লাখ লাখ টাকার মালিক প্রান্তিক চৌধুরী, আর তুমি তাকে ফাঁসাতে পারলে না বেবি? লিসেন, আমাদের টাকা দরকার, টাকা। ওকে ফাঁসাও, ও যেভাবেই হোক। ওর সব প্রপার্টি নিজের হাতে আনো, এরপর আমরা দুজনেই সিটি থেকে বাইরের কান্ট্রিতে চলে যাব। কথাটি বলেই বিশ্রীভাবে হেসে ফেলে টয়া আর অর্ণব। ওদিকে নিশিতা মির্জা খাবার টেবিলে বসে আছেন। কিরে ছোট, কিছু খাচ্ছিস না যে? বড় জায়ের কথা কোনো উত্তর দিলেন না মিসেস নিশিতা মির্জা। সাফওয়ান আর নিজের ছেলেটিকে তাকান তানিশা মির্জা। সাফওয়ান মায়ের দৃশ্য বুঝতে পেরে নিশিতা মির্জাকে বলল, ছোট মা খেয়ে দাও, নয়তো সিক হয়ে পড়বে। আর তুমি সিক হয়ে পড়লে আমরা সব কিছু একা সামলাতে পারবো না। কি করে খাই সাফওয়াত? অর্ষা কোথায়, কি করছে, কি খাচ্ছে, কেমন আছে, আদৌ ঠিক আছে কি না তা তো জানতে পারছি না গো। নিজের চশমাটা খুলে খাবার টেবিলে রাখলেন মিসেস নিশিতা মির্জা। চোখের আলতো পানি মুছে বিষণ্ণভাবে বললেন, অর্ষের বাবা যখন মারা যায় তখন আমার বাবার বাড়ি মানুষ বলেছিল, ওখানে থেকে কি করবি, চলে আয়, তোরও তো একটা জীবন আছে। মেয়ের কথা ভেবে নিজের জীবন নষ্ট করে দিবি, তা কেমন করে হয়? কিন্তু আমি সেদিন যাইনি। বলেছিলাম মির্জা বাড়ি আমার সব, অর্ষাকে ঘিরেই আমার জীবন। কিন্তু আজ আমার সেই জীবন তো তার মায়ের মর্ম বোঝেনি সাফওয়াত। টেবিলে বসার সবাই চুপ। নিশিতা মির্জা ভুল কিছু বলেনি। সবচেয়ে খারাপ লাগছে আফরার। সে অর্ষার ভালো চাইতে গিয়ে কোনোভাবে ক্ষতি করে বসলো না তো। আফরার মা মিসেস মির্জা নিশিতা মির্জার কাঁধে হাত রাখলেন, তারপর সান্ত্বনা দিয়ে বললেন, অর্ষা ঠিক আছে ছোট, চিন্তা করিস না, ওকে খোঁজার চেষ্টা আমরা করছি, ঠিক পেয়ে যাব। দুর্জয় মির্জাও বললেন, হ্যাঁ ভাবি, তুমি চিন্তা করো না। তাছাড়া গার্ডরা তো দিন রাত এক করে দিচ্ছে অর্ষাকে খুঁজতে। কাজে খুব তাড়াতাড়ি বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসবে। আফরা মনে মনে ভাবলো, না, এখন বোধহয় একবার অর্ষার সাথে দেখা করতেই হবে। ওদিকে অর্ণিক শুয়ে শুয়ে দেখছিল ভাইয়ের বিয়ের রিসেপশনের ডেকোরেশন কেমনভাবে করবে। সবগুলো থিম দেখছে, একটাও তার মনের মতো হচ্ছে না। এইদিকে সময় একদম নেই বললেই চলে। হঠাৎ ফোন আসে তার ফোনে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মম। অর্ণিক ভাবছে কল রিসিভ করবে নাকি করবে না। খানিক ভেবে কল ধরলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি কোথায় অনেক? বন্ধুদের সাথে কি সারা জীবন থাকবে? বন্ধুরা তোমার জীবন পার করে দিবে। বিজনেস জয়েন করছো না, তোমাকে নিয়ে সংকটে পড়তে হবে দেখছি। কাম অন মম, এইসব জ্ঞান শুনতে আর ইচ্ছা করছে না। এই জন্যই ভাইয়া চলে এসেছে ওই বাড়ি থেকে। এখন আমি বাড়িতে না গেলেই বেঁচে যাই। কি কি বললে তুমি? আহানা চৌধুরী অবাক হয় ছেলের কথা শুনে, সাথে হতাশ হন। দুই ছেলের মধ্যে তার এই বিজনেস কতটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। অনেক হাফ ছেড়ে বেঁচে যায় কল কেটে দেওয়ার পর। সে আবার ফেসবুকে ঢুকলো। হঠাৎ চোখে পড়ে একটি নীল লেহেঙ্গা পরার মেয়ের প্রোফাইল পিকচার, তবে মুখটি স্টিকার দিয়ে ঢাকা। সে আইডিতে ঢুকে ঘুরতে থাকে পুরোটা আইডি। সব পিকেই মুখে মাস্ক পরা কম বেশ। ওয়াও, কি সুন্দর মেয়েটা। অর্ণিক দেরি করে না, মেসেজ দেয় মেয়েটিকে, হেই মিসেস বিউটিফুল গার্ল। খাবার সেরে রুমে আসে আফরা। বসে বসে পড়ছিল সে, তখনই মেসেজ আসে তার ফোনে। হাতে নেয় ফোনটা। ফোনের স্ক্রিনে মেসেঞ্জারে মেসেজ দেখে সে লেখা, হেই মিসেস বিউটিফুল গার্ল। ফিক করে হেসে ফেলে আফরা। ছেলেটা কি বোকা, তাকে দেখে কি বিবাহিত মনে হয়? আসব। আফরা রিপ্লাই দেয়, মিসেস না মিস হবে, আর আমি বিউটিফুল তা আমি জানি, বলতে হবে না। সাথে সাথে সিন করে ছেলেটি। তারপর ওপাশ থেকে রিপ্লাই আসে, সরি মিস আফরা, আফরা মির্জা।
ইয়েস মিস আফরা মির্জা, আমি অর্ণিক চৌধুরী। তো আমি কি করব? প্রেম করবেন? আফরা রেগে ফোন রেখে চলে যায়। পাগল নাকি ছেলেটা? ওদিকে সকালে স্নিগ্ধ আলো চোখের উপর পড়তেই ছোট ছোট করে চোখ মেলে অর্ষা। কারো বুকে আবদ্ধ পরক করতেই লাফিয়ে ওঠে সে। বিছানায় সে সুদর্শন যুবকটাকে দেখে চমকে ওঠে সে। তড়িঘড়ি করে নিজেকে পরক করে, না শাড়ি টাড়ি সব ঠিকই আছে। অর্ষা মাথায় হাত রেখে ভাবতে থাকে গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে বউ এই জুসটা খেয়ে নাও, ভালো লাগবে। গরমে বোধহয় তোমার ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে আছে, তুমি না বললে আমি বুঝতে পারি। অর্ষা অবাক হয় ছেলেটার কথা শুনে। আসলেই তো এখন তার সত্যি আইস জাতীয় কিছু খেতে ভীষণ ইচ্ছে করছিল। ছেলেটাও বুঝলো কেমন করে? অর্ষার দিকে এক ধ্যানে তাকিয়েছিল প্রান্তিক। সে যেন অর্ষার মনের প্রশ্নটি শুনতে পেল। চুলগুলো আয়নার সামনে গিয়ে পেছনে নিতে নিতে বলল, আই নো যে আমি ওভার ব্রিলিয়েন্ট, কাজে অবাক হওয়ার কিছুই নেই। তাই তোমার মনের সব কথা জানা অস্বাভাবিক কিছু নয়। নিজের ঢোল নিজে পেটানো উচিত নয়। তুমি কি খাবে নাকি আমি খেয়ে ফেলবো বউ? যা গরম পড়েছে। অর্ষা চট করে জুসটা নিয়ে নেয়। এক ঢোকে সম্পূর্ণটা শেষ করে সে। ব্যাস, এরপরই তার আর কিছুই মনে নেই। রাতের কথা ভাবতেই চিৎকার করে ওঠে অর্ষা। অর্ষার চিৎকারে শব্দে নড়ে চড়ে ওঠে প্রান্তিক। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি আজব, একদিকে ঘুমোতেও দিবে না আমায়? সারা রাত ঘুমোতে পারিনি। কি সারা রাত ঘুমোতে পারেননি মানে? চোখ ঢুলে শোয়া থেকে উঠে বসে প্রান্তিক। সকাল সকাল কি শুরু করলে বউ? তোমার জন্য কি এখন শান্তিতে একটু ঘুমোতে পারবো না? এই সকাল সকাল আপনার এই বউ বউ ন্যাকামোটাকে অফ করে বলুন আমার সাথে গতকাল রাতে কি করেছেন বলুন। আমার বউয়ের তো দেখছি আজকাল স্মৃতিশক্তি কম, ইতিমধ্যেই ভুলে গেলে। বলুন কি করেছেন। কি আবার রোম্যান্স? অর্ষা অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। অবাক হয়ে বলল, রোম্যান্স মানে? এই আপনি আমার সাথে কি করেছেন? অর্ষার ঘাবড়ানোর কথার ধরন দেখে হেসে ফেলে প্রান্তিক। অর্ষার দিকে তাকে এক চোখ টিপ দিয়ে বলে, আরো লাগবে নাকি আদর বউ? এইবার বেশি করছেন কিন্তু। শিট, বেশি তো করিনি। বেশি রোম্যান্স করার দরকার ছিল তোমার সাথে, তাই না বউ? অর্ষা এবার ব্যর্থ। প্রান্তিকের সাথে কথায় পেরে ওঠেনি মেয়েটা। রাগে দুঃখে কাবার থেকে একটা শাড়ি নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে মিনমিন করে ভাবলো, এই যা, আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি হবে? এখানে তো টপ জিন্সও নেই। প্রান্তিক আবার শুতে যাচ্ছিল, কিন্তু অর্ষার সাথে সাথে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না, কাউকে দিয়ে আমার জন্য টপ জিন্স আনান তো। প্রান্তিক শুনেও না শোনার ভান করে শুয়ে পড়ে। অর্ষা আরেকটু উচ্চস্বরে অন্যদিকে তাকিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না। প্রান্তিক কানে হাত রেখে উঠে আবার, তারপর বলে, আমি কেন আছি বউ? তুমি শাড়ি পরতে নাই পারো, আমি তো তোমাকে পরিয়ে দিতেই পারি, তাই না? এই আপনার কি মাথা ঠিক আছে? কি যাতা বলছেন? আমি যাত্রার কাছে শাড়ি পরবো কেন? আর কোনো ছেলের কাছে তো নয়ই। কোনো ছেলে কোথায় পেলে বউ? আমি তো তোমার স্বামী। চুপ থাকুন আর টপ আর জিন্স আনান। পারবো না, তোমাকে শাড়িই পরতে হবে। এছাড়া তোমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। কি? অর্ষা রেগে আবার ওয়াশরুমে ঢুকে যায়। ওইদিকে আফরা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। কি অসভ্য ছেলে, প্রেম করবে বলল। আফরা রাতে তাড়াতাড়ি ফোন রেখে শুয়ে পড়েছিল, তাই অর্ণিকের মেসেজে রিপ্লাই করতে পারেনি। সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে গিয়ে দেখে এই মেসেজ, আবারও প্রেম করবেন। আফরা অর্ণিককে অ্যাক্টিভ আছে বলে রিপ্লাই দিল, আমি যাত্রার সাথে প্রেম করি না। তার মানে এর আগে করেছেন নাকি প্রেম? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় আফরা। ছেলেটার সাথে সাথে রিপ্লাই দেয়। ওর মেসেজের অপেক্ষা করছিল নাকি? আমি ওই রকম মেয়েদের মধ্যে পড়ি বলে তো মনে হয় না। তা ঠিক, এত সুন্দরী মেয়ে কি আর যার প্রেমে পড়বে? পটানোর চেষ্টা। যদি একটু সুযোগ দিতেন। অর্ণিকের রিপ্লাই দেখে ফিক করে হেসে ফেলে আফরা। ছেলেটা বেশ মজার মানুষ তো। সুযোগ নেওয়ার চেষ্টা করছেন নাকি মিস্টার হর্নিক? ভুল করেছি নাকি? ভুল করলে শাস্তিস্বরূপ আপনার ভালোবাসা দিন। আফরা হা হয়ে যায়। এইদিকে, এই কি করছেন? অর্ষা ওয়াশরুম থেকে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে বের হয়। প্রান্তিক সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। অর্ষা লজ্জায় কথা বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। প্রান্তিক চট করে অর্ষার সামনে গিয়ে চোখ বন্ধ করে অর্ষাকে শাড়ি পরিয়ে দেয়। দেখলে তো বউ, তোমার হাজবেন্ড কত সুন্দর শাড়ি পরাতে পারে। অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। কি থেকে কি হয়ে গেল তার জীবনটা।
আফরাকে সবটা জানাতে হবে, নয়তো নয়তো পথ পাবে না সমাধানের। এইটা ভাবতেই তাড়াতাড়ি প্রান্তিকের থেকে সরে গিয়ে রুম থেকে বেরিয়ে যায় অর্ষা। প্রান্তিক ব্যাপারটা বুঝতে না পেরে অর্ষা যাওয়ার দিকে তাকিয়ে থাকে, দীর্ঘ শ্বাস ফেলে নীরবে। এই মেয়েটার মাঝে কিছু একটা আছে, নয়তো এইভাবে প্রান্তিক চৌধুরীকে এক দেখাতে ইমপ্রেস কিভাবে করে ফেললো। প্রান্তিক এইসব ভেবে কাভার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যায় গোসল করতে। ওদিকে প্রান্তিকের কাছে তার মা আহানা চৌধুরীর কল আসে। অনেক, তুমি কি তোমার ভাইয়ের ওখানে আছো? ওপাশ থেকে মায়ের কাট গলায় এই কথা শুনে অনেক বলল, যদি এসেই থাকি ভুল কি করেছি মম? ভুল করনি, তবে বাড়ি ফিরে এসো। তোমার বাবা চায় না তুমি ওইখানে থাকো। প্রাণহীন মনহীন এই বাড়ির মানুষগুলো কারো কথা শোনারই আমার ইচ্ছে নেই। দেখো মম, আমাকে তুমি অথবা ড্যাড কেউ ফোর্স করলেও আমি ভাইয়ার মতন কোথাও চলে যাব। ওই বাড়িটা বাড়ি নয়, একটা নরক। অনেক, রাখছি মম, আপাতত কোনো কথা বলতে চাই না। আজ ভাইয়ার রিসেপশন, যদি আসতে মন চাই এসো। কথাগুলো বলে কল কেটে দেয় অর্নিক। আহনা চৌধুরী ডাইনিং টেবিল থেকে উঠে বলল, মাজেদা চাচি, আমার খাবারটা রুমে দিয়ে দিন। এই মুহূর্তেও ড্রয়িং রুমে থাকে না তিনি, চলে যান নিজের রুমে। পর্ণা মলিন চুপচাপ চেয়ে আছে খাবারের দিকে। সে হাত দিয়ে নাড়ছে ঠিকই, তবে খাবার খাচ্ছে না। সে বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে। এই শান্ত মেয়ে অশান্ত পরিবেশে ক্লান্ত হয়ে উঠেছে। তার বড় ভাইয়াকে তার ভীষণ মনে পড়ছে আজ, ভীষণ ভালোবাসে তার ভাইয়া তাকে। হঠাৎ একদিন ভাইয়া রেগে চলে গেল তাদের রেখে। এইসব ভাবতেই চোখের কোণে পানি জমাট হয় পর্ণার। নীল চৌধুরীর চোখে তা এড়ায়নি। চোখ থেকে চশমাটা খুলে মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমিও কি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছো পর্ণা? পাশ থেকে টয়া খোঁচার স্বরে বলল, এ বাড়ি থেকে গেলে তো কপাল পুড়লো। পর্ণা নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি, টয়াকে বলল, তোমার কপাল যেন না পুড়ে, তাই তো অন্যের বাড়িতে পড়ে আছো টয়া আপু। আর ড্যাড, আমি এই বাড়ি থেকে যাওয়ার চিন্তা ভাবনা কোনোটাই করি না, কারণ আমি এই বাড়ির মেয়ে। আমার ভাইয়া তো বোকা, নয়তো বাঘের হাতে পরিবার রেখে যায় নাকি। কথাটা বলেই পর্ণা উঠে চলে যায়। কথাটা টয়ের হজম হলো না, তাই ন্যাকা কান্নার ভঙ্গিমাতে বলল, দেখলে আঙ্কেল, পর্ণা আমাকে বাঘ বলল। আমি আজই চলে যাব। এইসব ধারণা টয়া, ছোট মানুষ, তাই কি বলে কি না, বাদ দাও, খাওয়া শুরু করো। বলেই নীল চৌধুরীর খাবার খেতে শুরু করলেন। ওদিকে হঠাৎ আন্নোর নাম্বার দেখে তড়িঘড়ি করে ফোন ধরলো আফরা। আফরা যদিও খুব ভুল না করে তাহলে সে শিওর এইটা অর্ষার কল। হ্যালো আরফা, আমি অর্ষা। আফরা তাড়াতাড়ি করে রুমের দরজা বন্ধ করে এসে বিছানায় বসে ফিসফিস করে উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ অর্ষা, কেমন আছিস তুই? কোথায় আছিস? সব ঠিক আছিস তো? ভালো আছিস তুই? 3 দিন ধরে কোনো খবর নেই কেন? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আরে তুই এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কেমন করে? সব তোকে বলবো। আগে বল, আজ একবার দেখা করতে পারবি? কখন? কোথায় বল? চৌধুরী ম্যানশনের বাগান বাড়িতে। মানে তুই ওইখানে কি করছিস? ওটা তো মেবি চৌধুরী কোম্পানির ফিউচার ওনার প্রান্তিক চৌধুরী হাউস। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে সব বলবো। তুই সন্ধ্যা 7টায় বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে থাকিস, আমি আসবো। যেভাবেই হোক তুই এখানে আসবি, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আসবো, কিন্তু এখন তো বল তুই ওখানে পৌঁছালি কিভাবে? তুই এলে সব বলবো। এখন বল মাম্মাম কেমন আছে? ছোট মা ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সব সময় তোকে নিয়ে ভাবে। এমন হলে তো মাম্মাম সিক হয়ে যাবে আরফা। প্লিজ তুই বুঝিয়ে সুজিয়ে রাখ মাম্মামকে। ট্রাই তো ভাইয়া করে। আফরা, দরজা খোল। এই অসময়ে দরজা বন্ধ করে কি করছিস? নিজের মায়ের কণ্ঠ শুনে ভরকে যায় আফরা। তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে ফেলে। অর্ষা বুঝতে পেরে মন খারাপ করে রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতেই দেখে প্রান্তিক আয়নার সামনে ভেজা চুল বারবার মাথা নাড়িয়ে ঝাড়ছে। অ্যাশ কালার টি শার্ট, স্কিন প্যান্ট, ফিগার স্টিল, হাতে চামড়ার ব্রাউন ফিতার ঘড়ি, সব মিলিয়ে মিস্টার হ্যান্ডসাম লাগছে প্রান্তিককে। বউ কি দেখছো এভাবে? চমকে ওঠে অর্ষা। সে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কখন প্রান্তিক তার সামনে এসে দাঁড়িয়েছে তা সে টের পায়নি। আপনি না এখনই ওখানে ছিলেন? আমাকে দেখতে দেখতে তোমার চোখও ব্লাইন্ড হয়ে গেছে বউ। আসলে ব্লাইন্ড হয়ে গেছি, কারণ আপনার মাঝে শুধু আধার আধার দেখতে পাই আমি। আধারেও কিন্তু আলো আসে বউ। ওদিকে আফরা পড়েছে প্রচুর ঝামেলায়। তার মা মীরা জিজ্ঞাসা করলেন, দরজা বন্ধ করে কি করছিলি এতক্ষণ? আজও মা, আমি ঘুমাচ্ছিলাম।
তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুই ঘুমোচ্ছিলি। তুমি কি আজকাল গোয়েন্দাগিরি করছো নাকি আমার ওপর মা? আফরার মা মেয়ের কথা জবাব না দিয়ে মেয়ের পাশ এড়িয়ে আলমারি খুলেন, কাপড় চোপড় সব ভাঁজ করতে করতে বললেন, তোর ছোট মায়ের মতো আমারও মনে হয়। তুই জানিস অর্ষা কোথায়, তাই ভালোই ভালোই বলছি, বলে ফেল অর্ষা কোথায়। আমি জানি না মা অর্ষা কোথায়। এইবার তোমরা আমাকে সন্দেহ করতে পারো না। বউ মন খারাপ? বেলকুনিতে দাঁড়িয়ে ছিল অর্ষা। প্রান্তিকের কথা শুনে পেছনে না তাকিয়ে বলল, কিছু বলবেন? প্রান্তিক কিছু না বলে পেছন থেকে জড়িয়ে ধরল অর্ষাকে। অর্ষার কোমর এক হাত দিয়ে চাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অর্ষার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষে প্রান্তিক। অর্ষার সারা শরীর কেঁপে ওঠে, সে যেন নড়ে ওঠার শক্তি পাচ্ছে না। অর্ষার ঠায় দাঁড়িয়ে আছে আগের মতো। অর্ষা আমতা আমতা করে বলল, কি 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 করছেন এসব? তোমার মাঝে মিশে আছে হাজারো মাদকতা। জানি না এই মন চলছে কি, তবে তুমি আমার মুগ্ধতা। সন্ধ্যার পর বাগানবাড়ির গেটের সামনে এসে থমকে যায় আফরা। মুখে নখ দিয়ে কী একটা ভেবে যেন বলল, না, মেইন গেট দিয়ে যাওয়া যাবে না, এইখানে অনেক গার্ড আছে, কিন্তু যাবোটা কেমন করে? কিছুক্ষণ কী যেন ভাবলো আফরা, হঠাৎ খুশিতে বলে উঠল, আইডিয়া, এখানে না হয় গার্ড আছে, কিন্তু মিস আফরা মির্জা তো চাইলেই প্রাচীর টপকে ভেতরে ঢুকতে পারে। ওইদিকে ভেতরে কয়েকটা মেয়ে অর্ষাকে সাজিয়ে বের হয়ে গেল রুম থেকে। প্রান্তিক ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে শু পরে রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমার বউটাকে দেখে না জানি আজকে রিসেপশনে কে কে প্রপোজাল দিয়ে বসে। অর্ষা গহনা সামলাতে সামলাতে বলল, প্রপোজ করতেই পারে, কারণ আমি মিস অর্ষা, নো মিসেস চৌধুরী। নো, ইউ মিসেস চৌধুরী মাই ডিয়ার বউ। শাট আপ। হেই ভাইয়া, ভাবি, এনি প্রবলেম? ঝগড়া করো না তোমরা, এসো এসো, নিচে এসো। অর্ণিক অর্ষা আর প্রান্তিককে দু হাতে ধরে নিচে নিয়ে গেল। অর্ষা প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে অর্ণিকের দিকে তাকায়। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশ মজবুতই মনে হচ্ছে। ওদিকে নিশিতা মির্জা বাড়ি থেকে বের হতে যাবে, তখন সাখাওয়াত জিজ্ঞাসা করে, ছোট মা কোথায় যাচ্ছ? চৌধুরী হাউসে। কিন্তু কি জন্য? হ্যাঁ ছোট, কি জন্য চৌধুরী হাও যাচ্ছিস? আহানা চৌধুরীকে সবটা বলতে, যে অর্ষা বাড়ি থেকে পালিয়েছে। আমি চাই না আমার আশায় তিনি তার ছেলেকে আনম্যারিড রাখুক। ছোট আর কিছু বলতে দিলেন না বড় যাকে। মিসেস নিশিতা মির্জা দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আর কিছু বলতে এসো না ভাবি, তোমার জন্যই অর্ষা আজ এতটা বার বেড়েছে। অনেক আগে ওকে কঠিন গার্ডে রাখতে চেয়েছিলাম আমি। ছোট, হিতে বিপরীত হতো। এখন কি ভালো হয়েছে? আমার মন বলছে অর্ষা ভালো আছে। মীরা মির্জা চারিদিকে চোখ বুলান। আসলেই তার মেয়ে কোথায়? এই সময় তো ড্রয়িং রুমে থাকার কথা, রুমেও তো নেই। ওদিকে আফরা চেঁচিয়ে বলে, ইস, পাটা গেল রে। আফরা প্রাচীর টপকে সবুজ ঘাসের উপর পড়ে গেছে। তখনই পেছন থেকে আরেকটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল, ইস, আমাকে মেরে ফেললো রে। এই কে রে? কে আমাকে এইভাবে ধাক্কা মারলো পেছন থেকে? কথাটি বলেই অনেক পেছনে তাকায়। টি শার্ট আর জিন্স পরা একটি মেয়েকে দেখতে পায় সে। পিঠ দেখা যাচ্ছে কেবল, মুখ দেখা যাচ্ছে না। আফরা ভয়ে ভয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে ভাবছে, এখন কি হবে যদি ধরা পড়ে যাই? এই মেয়ে কে তুমি? রিসেপশন ছেড়ে কি করছে এখানে? আফরা বুঝতে পারলো যে ছেলেটি তাকে দেখেনি প্রাচীর টপকে আসতে। আফরা নিজের মাঝে সাহস সঞ্চয় করে বলল, এই ছেলে, আপনি জানেন না অপরিচিত কাউকে থমে করে বলতে নেই। অর্ণিকের চোখ আটকে যায় মেয়েটিকে দেখে। কাজল চোখ দুটো টানা টানা, কেজ দাঁত আছে মেয়েটির। সে আপন মনে বলেই উঠল, ওয়াও, বিউটিফুল। এই যে এভাবে হা করে কি দেখছেন? কখনো কি মেয়ে দেখেননি নাকি? অর্ণিক কিছু বলতে গিয়েও বলল না। তারপর ভাব নিয়ে বলল, ছেলে সুন্দর দেখলে মেয়েরা এইভাবেই ঝাঁপিয়ে পড়ে ঝগড়ায়। অ্যাকচুয়ালি সুন্দর ছেলেদের সাথে ঝগড়া করাটাও তো এক ধরনের লাকের মধ্যে পড়ে, সবার ভাগ্যে তো আর থাকে না। আফরা চোখ বড় বড় করে বলল, হে হে মিস্টার, কি বলেন আপনি? আপনি সুন্দর? কখনো নিজের মুখটা আয়নায় দেখেছেন? নিজেকে তো দেখিনি, দেখেছি একটা হ্যান্ডসাম ছেলেকে। আফরা অবাক হয়, পরক্ষণেই নিজেকে সামলে ভাবে, না, এর সাথে ঝগড়া করলে হবে না, এই জায়গা ত্যাগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওদিকে রিসেপশন অনুষ্ঠান শুরু হয়েছে। প্রান্তিকের সামনে এসে এক ভদ্রলোক হেসে জিজ্ঞাসা করলেন, হেই মিস্টার প্রান্তিক, বিয়ে করলেন আমাদেরকে বললেনও না? হেই মিসেস চৌধুরী। এই তো রিসেপশনে বললাম, আসলে সবকিছু খুব দ্রুতই হয়ে গেল। হেই মিস্টার প্রান্তিক, কেমন আছেন? অবশ্যই প্রান্তিকের পাশে
পেস্ট কালারের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে থাকতে না চাইলেও বাধ্য হয়ে থাকতে হচ্ছে। ভদ্রলোকের সাথে বেশ নম্রতার সাথে অর্ষার কৌশল বিনিময় করলেন। প্রান্তিক হুট করে অর্ষার হাত ধরে একটা রুমে গেল। অর্ষা অবাক হয়ে বলল, এইখানে কেন? একটু আদর করবো যে তোমায় বউ। মানে কি, আপনি কি সাইকো? সে তুমি বলতেই পারো। কথাটি বলেই প্রান্তিক অর্ষের ওঠো দুটো আগলে ধরে। অর্ষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বটে, তবে পুরুষের শক্তির সাথে কি একটা নারী পেরে ওঠে? অর্ষে ছেড়ে দেয় প্রান্তিক। অর্ষে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অসভ্য লোক। অসভ্য লোক না বউ, রোমান্টিক হাজব্যান্ড। ইউ আর লাকি বউ যে এমন একটা রোমান্টিক হাজব্যান্ড পেয়েছো। কজন পায় এমন হাজব্যান্ড? হোয়াট ইউ নো বউ, প্রান্তিক চৌধুরীর জন্য হাজারো মেয়ে উন্মাদ। কিছু ভালোবাসা হয়ে যায় মনের অজান্তে, তা মনে করা নারে সময় হলে মন প্রান্তে। কিছু মানুষ জানে না ভালোবাসা কি, তার কাছেই যায় আমরা অবহেলা পাই বেশি। যারা আমাদের ভালোবাসে তাদের ভালোবাসলেই তারা হয় ভীষণ খুশি। অর্ষা বসে আছে সোফায়। এক একজন গেস্ট এসে তাকে ফুল দিচ্ছে, উপহার দিচ্ছে। অর্ষা মনে মনে ভাবছে এইভাবে এই ঝামেলা থেকে বের হবে। আফরা নিশ্চয় অপেক্ষা করছে তার জন্য। প্রান্তিক দূরে গেস্টদের সাথে কথা বলছিল। অর্ষের চিন্তিত মুখমণ্ডল দেখে অর্ষের কাছে গেল, তারপর বলল, কি হয়েছে বউ, আরও কিস লাগবে নাকি হাসি ফোটাতে? অর্ষা লজ্জায় নুয়ে যায়। প্রান্তিক হাসে, মিনিয়ে মিনিয়ে হাসে, যে হাসির শব্দ নেই কিন্তু অর্থ আছে। হেই মিস্টার প্রান্তিক, কেমন আছেন? অফিসের গেস্ট আসতেই প্রান্তিক তাদের সাথে ব্যস্ত হয়ে পড়ে। অর্ষা মনে মনে ভাবে এই তো সময়, তাড়াতাড়ি বের হই এইখান থেকে। আফরা বাগানের পেছনে 1 ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে, অথচ অর্ষার আসার নামগন্ধই নেই। ওই ছেলেটাকে ভুলভাল বললে তো সে চলে এলো, পরে যদি আবার কেউ বুঝতে পারে। আফরা চারদিকে চোখ বুলায়, নিশ্চয়ই এ বাড়িতে আজ কোনো অনুষ্ঠান আছে, নয়তো এত জাঁকজমকভাবে সাজানো কেন? আফরা। অর্ষার কণ্ঠ শুনে পেছনে তাকায় আফরা, অবাক হয়ে তাকায় বোনের দিকে। তুই এই সাজে কেন অর্ষা? আমি সব বলছি, চল আগে আমার সাথে। কোথায়? গেস্ট রুমে। অর্ষা আফরা দিকে বাগানের পেছনে গিয়ে বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে বলল, আমার বিয়ে হয়ে গেছে আফরা। আফরা মৃদু স্বরে চিৎকার দিয়ে বলল কথাটি। অর্ষা কান্না করে জড়িয়ে ধরে আফরাকে। আফরা বারবার বলছে, কিভাবে হচ্ছে, কার সাথে, একটাবার জানাতে পারতি তো। জানানোর মতো পজিশন ছিল না, অনেক বাজেভাবে বিয়েটা হয়েছে আফরা। কার সাথে, কি রে, বল বল না। প্রান্তিক চৌধুরীর সাথে। হোয়াট? অর্ষা সব খুলে বলে আফরাকে। আফরা শুনে অবাক হচ্ছে, কিভাবে সম্ভব একটা অচেনা মেয়েকে এইভাবে বিয়ে করা। চল চল এক্ষুনি এখান থেকে। কোথায়? বাড়িতে। আফরা কি যাতা বলছিস তুই? যেই বিয়ে করবি না বলে পালিয়ে আসলি বাড়ি থেকে, ঘুরে ফিরে তো সেই বিয়েটাই করলি তুই। আমি কি? আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আফরা। আফরা হতভম্ব হয়ে যায় অর্ষার কথা শুনে। ওইদিকে সাখওয়াত তার মাকে বলে, আফরা জানে অর্ষা কোথায়? আমি শিওর মা। সাখওয়াতের কথা শুনে চমকে ওঠেন মীরা মির্জা। ছেলে এই কথা বলছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তিনি বিছানার চাদর বিছাতে বিছাতে বললেন, তোর এটাই কেন মনে হলো বাবা? মা, আফরার চলাফেরা আজকাল আমার সুবিধা মনে হচ্ছে না। যেমন? এই যে এখন আফরা বাসায় নেই। কেন নেই, কোথায় গেছে ও? ছোটো মাকে তুমি যতই বোঝাও না কেন, বন্ধুর বাড়ি গেছে আফরা, কিন্তু আমাকে এসব বোঝাতে পারবে না। আফরা কোনো বন্ধুর কাছে নয়, বরং আরশার কাছে গেছে। কি? মীরা মির্জা চিন্তায় পড়ে গেলেন। ওদিকে পর্ণাকে রিসেপশনে দেখে প্রান্তিকের চোখ দুটো ভিজে ওঠে। পর্ণার চোখের পানি আর একটু হলে গাল বেয়ে পড়ে যাবে। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে। কান্না করে দেয় পর্ণা। ঠোঁট উল্টিয়ে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করছে সে। প্রান্তিকের বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন প্রিন্সেস? ভাইয়া। কান্নার কারণে ভালো করে কথাও বলতে পারছে না মেয়েটি। প্রান্তিক পর্ণাকে এক জায়গায় বসিয়ে পানি খাওয়ায়, তারপর বলে, এভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করলে হবে? তুই না ভার্সিটিতে পড়িস। পর্ণার কান্নার গতি বেড়ে যায় আরও। ভাইকে সে কতদিন পর দেখছে। ও বাড়ি থেকে তো তাকে কেউ এ বাড়িতে আসতেই দেয় না। আজ সে জোর করে এসেছে। আজ যে তার ভাইয়ের জীবনের এক বিশেষ দিন। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, কেউ না। প্লিজ চলো না ফিরে আমার সাথে। বোনের কথার জবাব দেয় না প্রান্তিক, কেবল বোনের কান্না মাখা চেহারা দিকে তাকিয়ে আছে। কেঁদে চোখ মুখ কেমন মলিন করে ফেলেছে এই কয়েক মিনিটেই। তুই কি এভাবে কাঁদবি প্রিন্সেস, নাকি এখন ভাইয়াকেও কাঁদাবি? ভাইয়ের বুকে মুখ গুজে পড়না। কান্না তার কিছুতেই থামছে না।
প্রান্তিক দূরে তাকিয়ে দেখে অর্ণিক চোখের পানি মুছছে। প্রান্তিক এক হাত বাড়িয়ে দেয় অর্ণিকের দিকে। সে দৌড়ে ভাই আর বোনকে জড়িয়ে ধরে। এই যেন এক স্নিগ্ধ সম্পর্ক ভাই বোনের। ভাবি কোথায় ভাইয়া? পর্ণা চোখ মুখ মুছে কথাটি বলতেই প্রান্তিক বলল, ওই যে তোর বা। কিছু আর বলতে পারল না প্রান্তিক। চমকে উঠে বলে, আরে অর্ষা কোথায়? একটু আগেই তো এখানে বসেছিল, তাহলে কি? না, সে আর ভাবতে পারছে না। বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে এখন তার। ওদিকে মির্জা বাড়িতে আফরার রুমে বন্দি হয়ে আছে। সাফার রাগান্বিত হয়ে সোফায় বসে আছে। পাশেই বসে আছে নিশিতা মির্জা। সামনাসামনি সোফায় বসে আছে দুর্জয় মির্জা আর মীরা মির্জা। সাফাত নীরবতায় ভেদ করে বলল, ছোট মা, আমি শিওর যে আফরা গতকাল রাতে পরীর কাছে গিয়েছিল, কারণ আমি ওর সব ফ্রেন্ডের বাসায় খোঁজ লাগিয়েছিলাম। তাদের সবার আনসার একটাই, আফরা আসেনি। তাছাড়া গতকাল রাতের পেছনে দরজা দিয়ে ঢুকেছে। এর প্রধান কারণ ও জানে আমরা সবাই জেগে আছি, তাই সামনে গেট দিয়ে এন্ট্রি করা যাবে না। মীরা মির্জা মনে মনে ছেলের প্রতি খুবই বিরক্ত। বোন একটা ভুল না হয় করেই ফেলেছে, তা গোপন নারীকে উন্মুক্ত করে দিয়েছে তার ছোট মায়ের কাছে। নিশিতা মির্জা ভাসুরের দিকে তাকালেন। দুর্জয় মির্জা বললেন, নিশিতা আমার মেয়ে হলেই যে সব অন্যায় প্রশ্রয় দিতে হবে তা একদম নয়। যা অন্যায় তাই অন্যায়। এখানে গাইড আমি করব না। এখন তোমরা যা করার করো। নিশিতা মির্জা উঠে দাঁড়ালেন। বড় চায়ের দিকে তাকিয়ে বলল, আই এম সরি ভাবি, আমি জানি তুমি চাও না আমি আফরাকে কিছু বলি, বাট নো এনি আদার্স ওয়ে। কথাটি বলেই তিনি আফরার রুমের উদ্দেশ্যে দোতলায় ওঠেন। ওদিকে অর্ষা গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই প্রান্তিক চমকে ওঠে। গোলাপি রঙের শাড়িতে কি মিষ্টি লাগছে মেয়েটাকে। অর্ষা প্রান্তিকের এমন চাহনি দেখে ঠোঁট চেপে মিনমিনিয়ে হাসে। প্রান্তিকের কোনো নড়াচড়া নেই। অর্ষা প্রান্তিকের একদম কাছে গিয়ে চুল ছাড়ে। ধরফরিয়ে উঠে প্রান্তিক। প্রান্তিকের এমন চাহনি দেখে খিলখিলে হেসে ফেলে সে। প্রান্তিক অর্ষার হাসি দেখতে থাকে মুগ্ধ নয়নে। কাছে টেনে কোমর চেপে ধরে অর্ষার। অর্ষা কোমল স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলে। হার্টবিট দ্রুত বেগে চলছে তার। প্রান্তিক অর্ষার কপালে চুমু এঁকে দেয়। অর্ষা লজ্জায় মাথা লুকায় প্রান্তিকের বুকে। বউ, আমাকে কি তুমি পাগল করে দিবে নাকি বলো তো? কথা বলে না অর্ষা, কেবল শান্তি অনুভব করে। পাগল হলে হতে পারেন, আমি না হয় ডক্টর হয়ে চিকিৎসা করব আপনার। প্রান্তিক রসিকতা করে বলল, পাগল হতে বলছো? অর্ষা প্রান্তিককে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রান্তিক মুচকি হাসে সেদিকে তাকিয়ে। অর্ষা নিচে নামতেই অর্ণিক বলল, ভাবি, ভাইয়া কোথায়? আপনার ভাইয়া তো ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। ভাইয়া কেন, কিছু লাগবে? না, আজ চলে যাব আমাদের চৌধুরী হাউসে, এটাই বলতে চাইছিলাম। কেন ভাইয়া, আরও কয়েকটা দিন থেকে যান না প্লিজ। না ভাবি, আর সম্ভব নয়। আসলে বাবা ওই বাড়ি থেকে বেশ চেঁচাচ্ছে, আমাকে যেতেই হবে। তোমাকে কোথায় যেতে হবে না অনেক, আমরাই চলে এসেছি। কথাগুলো বলতে বলতে অহনা চৌধুরী আর পর্ণা ড্রয়িং রুমে প্রবেশ করে। পর্ণার চোখের পানি দেখে আটকে উঠে অর্ণিক। বুঝতে দেরি হয়নি যে বোন কষ্ট পেয়েছে। সাথে সাথে পর্ণার কাছে গিয়ে পর্ণার দুই গাল দু হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে পর্ণা, কাঁদছিস কেন তুই? আর মম, হাতে ট্রলি কেন? অনেকটা অবাক হয়ে মাকে প্রশ্ন করে সে। আহনা চৌধুরী কাট কাট কণ্ঠে বললেন, ও বাড়ি থেকে চলে এসেছি আর ও বাড়িতে যাব না। আমি এই বাড়িতেই থাকবো প্রান্তিকের সাথে। সরি মিসেস চৌধুরী, আপনি এখানে থাকতে পারবেন না। প্রান্তিক তোয়ালে দিয়ে চুলগুলো মুছে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। করুণ চোখে পর্ণা তাকায় ভাইয়ের দিকে। অহনা চৌধুরী ছেলের এমন কাঠিন্যতা দেখে বলল, আজ আমায় ফিরিয়ে দেবে তুমি প্রান্তিক? আমি যে আর চাই না নিজেদের সন্তানের থেকে দূরে থাকতে। কাছে টেনে নিবে না তোমার মাকে? অর্ষা, ওনাকে বলে দাও এ বাড়ি থেকে যেন বেরিয়ে যায়। এ বাড়িটা একটা নিঃসঙ্গ ছেলের বাড়ি। এ বাড়িতে অর্থ নয়, ভালোবাসা দিয়ে থাকতে হয়। চোখ টলমল করে উঠে আহনা চৌধুরীর। পর্ণা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া। বোনের দিকে তাকায় না প্রান্তিক। বোনের চোখের পানি সহ্য করার মতো ক্ষমতা তার নেই। বড় আদরের যে সে। অর্ষা প্রান্তিকের কাছে গিয়ে বলল, আপনারই তো মা বোন, কেন এমন করছেন? অর্ণিক অর্ষাকে বলে, এমন হওয়ার ছিল ভাবি, ওই বাড়িতে ভাইয়া কিছুই পায়নি। কিন্তু অতীত ভেবে আর কতদিন ভাইয়া, মানুষেরই তো ভুল হয়। প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে বলল, তুমি চাইছো কি অর্ষা? আমি চাইছি আপনি মাকে কাছে টেনে নিন অতি শ্রদ্ধার সাথে। অর্ষা, মা হয় আপনারও নেই মা। প্রান্তিক কিছু না বলেও উপরে চলে যায়।
সে এইখানে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ওদিকে নিশিতা মির্জা রেগে আফরার রুমে গিয়ে প্রবেশ করিয়ে বললেন, আফরা, অর্ষা কোথায়? আমি জানি না ছোট মা, কেন ফোর্স করছো আমায়? তুমি যদি না বলো অর্ষা কোথায়, তাহলে যেটা আজ অবধি আমি করিনি তা করতে বাধ্য হব আফরা। ভয়ে কুকড়ে উঠে আফরা কি বলতে চাইছে ছোট মা চিৎকার করে নিশিতা মির্জা বলে, বল অর্ষা কোথায়, বল। অর্ষা বিয়ে করেছে ছোট মা। এই কথা শুনে নিশিতা মির্জা 2 কদম পিছিয়ে আসেন। ওদিকে আহনা চৌধুরী অর্ষার কাছে গিয়ে বলেন, তোমার নাম কি মা? আমার নাম। কিছু বলে ওঠার আগেই প্রান্তিক ডাকে অর্ষাকে। অর্ষা হেসে বলল, আমি যাই মা, পরে কথা বলবো। পর্ণার সাথে আপনিও খেয়ে নিন। আচ্ছা। অর্ষা রুমে যেতেই প্রান্তিক বলল, খুব দরকার ছিল ওনাদেরকে এখানে রাখার। ওনারা কি প্রান্তিক? উনি আপনার মা। মায়ের কোনো দায়িত্ব পালন করেছে সে? অর্ষা গিয়ে জড়িয়ে ধরে প্রান্তিককে। প্রান্তিক শক্ত করে তাকে আগলে নিয়ে বলল, ভালোবেসে শুধু আমায়, আর কিছু চাই না। আপনি আগলে রাখেন, আমি থেকে যাব আজীবন। ভালোবাসি অর্ষা। আমিও। কিন্তু আমার এইটুকু ভালোবাসাতে হবে না। অর্ষা প্রান্তিকে ছেড়ে কোমরে 2 হাত রেখে ভ্রু কোচকে বলল, মানে কি প্রান্তিক চৌধুরী? একটা পিচ্চি অর্ষা লাগবে আমার। পিচ্চি অর্ষা মানে? কোথায় সে? ফিক করে হেসে ফেলে প্রান্তিক। তারপর বলল, আসেনি, আসবে। থাকে না কোথাও, থাকবে তোমার ছোট্ট পেটে। অর্ষা লজ্জায় লাল হয়ে যায়। প্রান্তিকের বুকে মাথা লুকায়। রাতে প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে বলে, ওরা খেয়েছে? ওরা কারা প্রান্তিক? ওই তো উনি। উনি কে? প্রান্তিকের করুণ চোখে তাকায় অর্ষার দিকে। তুমি বুঝেও না বুঝার ভান ধরছো। অর্ষা ঠোঁট টিপে হেসে বলল, কি বুঝেও না বোঝার মতো করছি? মাকে মা বলতে পারছেন না? না, পারছি না। অর্ষা প্রান্তিকের পাশে শুয়ে বলল, সব কিছু মিটিয়ে নিন। আর কত দূরে দূরে থাকবেন মায়ের থেকে? প্রান্তিক কপালে হাত রেখে চোখ বন্ধ করে। সে এই বিষয়ে আর কিছু শুনতে চায় না। একসময় হাজারো কষ্ট বুকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমায় সে। অর্ষা, এই অর্ষা। সকালে ঘুম থেকে উঠে অর্ষাকে না দেখতে পেয়ে পাগলের মতো অর্ষাকে খুঁজতে শুরু করে প্রান্তিক। ড্রয়িং রুমে গিয়ে দেখে অর্ণিক, পর্ণা, অহনা চৌধুরী সবাই চুপসে আছেন। এই অর্ণিক, অর্ষা কোথায়? চলে গেছে ভাবি। চলে গেছে মানে? এই এই কি বলছিস কি তুই? কোথায় অর্ষা? ওদিকে অর্ষা তার বাসায় বসে আছে, তাকে বিয়ে দেওয়া হবে। অর্ষা কান্না করে বলে, আমি বিয়ে করব না মা, আমি বিবাহিতা, আমি মিসেস চৌধুরী। আমাকে জোর করে আবার বিয়ে দিতে তুমি পারো না। কথাটি বলে পাগলের মতো কান্না করছে অর্ষা। আফরা তার পাশে বসেই কাঁদছে। সে নিরুপায় ছিল, ছোট মাকে সবটা বলে দিতে বাধ্য হয়েছে। সবাই চমকে তাকায় নিশিতা মির্জার দিকে। সে অর্ষার গালে থাপ্পড় মেরেছে। ছোট ভাবি, ওকে বলে দাও আমার সিদ্ধান্ত ফাইনাল, ওর বিয়ে আগামীকাল। আর এক মুহূর্ত আমি দেরি করতে চাই না। বলে নিশিতা মির্জা উপরে চলে যান। আনমনে বসে আছে অর্ষা। সকালে হুট করেই ড্রয়িং রুমে তার মাকে দেখে চমকে উঠে সে। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে আসে অর্ষাকে মিসেস নিশিতা মির্জা। কি জানি প্রান্তিক এখন কি করছে, সে আর ভাবতে পারছে না এইসব। কান্না পাচ্ছে ভীষণ। কাঁদিস না অর্ষা। এমন কেন হলো আফরা? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আবার কিভাবে বিয়ে করব? অর্ষা মনে মনে ঠিক করলো যার সাথে বিয়ে হবে তাকে মেরে চলে যাবে প্রান্তিকের কাছে। সে প্রান্তিকের জায়গা কাউকে দিতে চায় না। সময় চলমান। বিয়ে হয়ে গেছে অর্ষার। ঘোমটা দিয়ে বসে আছে সে একটা রুমে। চোখে পানি টলমল করছে তার। হঠাৎ দরজা লাগানোর শব্দে নড়ে চড়ে বসে সে। ছুরিটা হাতেই আছে তার। যখন ওই ছেলেটা তাকে টাচ করতে আসবে সে তখনই পেটে ছুরিটা চালিয়ে দিবে। ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। ঘোমটা তুলতেই অর্ষা বলল, একদম কিছু বলতে পারল না অর্ষা। বরের জায়গায় প্রান্তিককে দেখে চমকে উঠে সে। আকস্মিক বিস্মিত সে অবাক কণ্ঠে বলল, আপনি? প্রান্তিক ঠোঁট টিপে হেসে বলল, যদি জানতাম আমার মম আর তোমার মম আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে, তাহলে এরকম না করতাম না বিয়েতে বউ। তার মানে? হ্যাঁ বউ, তোমার সাথে আমার বিয়েই ঠিক করে রেখেছিল। অর্ষা খুশিতে গদগদ করতে করতে বলল, তার মানে যার জন্য পালালাম তার কাছে আসলাম। লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরে অর্ষা প্রান্তিককে। প্রান্তিক অর্ষার গালে চুমু দিয়ে বলল, চলো বউ, আজকে পিচ্চি অর্ষাকে নিয়ে আসি তোমার এই ছোট্ট পেটে। অসভ্য লোক, একটু তো লজ্জা শরম রাখুন। বউয়ের কাছে কিসের লজ্জা বলতে পারেন মিসেস চৌধুরী? জানি না মিস্টার চৌধুরী, তবে আমার খুব লজ্জা লাগছে। লজ্জাটা আজকের জন্য তোমার বাড়িতে
পাঠিয়ে দাও। বলেই প্রান্তিক অর্ষাকে নিজের বাহু ধরে আবদ্ধ করলো। পূর্ণতা পেল তাদের এই সম্পর্ক। ওইদিকে অর্ণিককে এই বাসায় দেখে আফরা অবাক হয়ে বলল, এই আপনি এখানে কি? মিস বিউটিফুল, আমি তো এইখানেই থাকবো। আফরা অবাক কণ্ঠে বলল, আমার জিজুর বাড়িতে আপনি কেন? আগে ছিলে তুমি আমার মিস বিউটিফুল, এখন বেআইন প্লাস আমার নীলাঞ্জনা। আমি অর্ণিক। আফরা উৎফুল্ল লাফিয়ে বলে উঠল চিৎকার করে, তার মানে আপনি? হ্যাঁ, আমি সেই। অর্ণিক হাঁটু গেড়ে বসে আফরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হবে কি মিসেস অর্ণিক চৌধুরী আমার জীবন সঙ্গিনী? আফরা সম্মতিসূচক মাথা নাড়ালো শুধু, এরপর জড়িয়ে ধরল অর্ণিককে। আসলে ভালোবাসা এমনই পবিত্র, প্রত্যেকটি মানুষের জন্য এক একজন নির্দিষ্ট করে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। তাই আপনি যতই দূরে থাকুন না কেন, দিন শেষে তার কাছেই ফিরতে হবে আপনাকে। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালো থাকুক ভালোবাসা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্প।